নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আছি আপনাদের সবাইকে আমার চ্যানেল, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আমি জানি বেশ কিছুদিন গ্যাপ পড়ে গেছে। আসলে কাজের চাপও ছিল, তাছাড়া শরীরটাও খুব একটা ভালো ছিল না, সেজন্য একটা গ্যাপ পড়ে গেছে। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। এরপর চেষ্টা করব আরও রেগুলারলি কিছু ভিডিও নিয়ে আসার। পরপর দুটো ভিডিও তো আপনারা এখানেই পেয়ে যাবেন, এটা ছাড়া আরেকটা ভিডিও খুব শিগগিরই আসবে। তো আজকে আমি একটা নয়, দুটো বইয়ের রিভিউ আপনাদের সামনে নিয়ে এসেছি। দুটোই জনরা বেন্ডিং বুকস যাকে বলে, মানে একটা নির্দিষ্ট কোনো জনরাকে বাধা তো যাবেই না। তাছাড়া হচ্ছে যে এই জনরায়, মানে এই যে দুটো জনরা নিয়ে আমি কথা বলতে চলেছি, এই দুটো জনরা নিয়ে বাংলায় খুব বেশি কাজ হয়েছে বলে আমার মনে হয় না। এবং এদের আঙ্গিক, এই ফরম্যাটও বাংলা সাহিত্যের আঙ্গিনাতে প্রায় নতুনই বলা চলে। তাহলে শুরু করা যাক বিস্তারিত রিভিউ। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা দেখার পর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে সবচেয়ে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। এছাড়া আপনারা যদি ভিডিওটা পছন্দ করেন তাহলে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে অনেক অনেক মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে শুরু করছি আমার রিভিউ। প্রথম যে বইটা নিয়ে আমি আলোচনা করব আজকে, সেই বইটার নাম হচ্ছে আলফা ব্লু। লেখকের নাম সিদ্ধার্থ পাল। এটি আমি কিনেছিলাম 2024 কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে। পত্রপাঠ এটি প্রকাশ করেছে। এর মুদ্রিত মূল্য 400 টাকা এবং প্রচ্ছদ দেখেছেন সুমন্ত গুহ। সিদ্ধার্থ পালের মজারু বলে আমি একটি বই রিভিউ করেছিলাম এর আগে। বইটা নানান রকম মজার ঘটনা নিয়ে অম্লমধুর কিছু গল্পের সংকলন ছিল এবং বইটি আমার খুব ভালো লেগেছিল। এবং আমি এটাও বুঝতে পেরেছিলাম যে সিদ্ধার্থ পালের মধ্যে একজন শক্তিশালী লেখক হওয়ার সম্ভাবনা রয়েছে। উনি কিন্তু নতুন লেখকদের রেসে যাকে বলতে পারি একজন ডার্ক হর্স। এবং এই বইটা পড়ে আমার বদ্ধমূল ধারণা হলো যে আমার যে অনুমান ছিল সেটা একেবারেই ভুল ছিল না। মজারু থেকে প্রায় 360 ডিগ্রি ঘুরে তিনি এই আলফা ব্লু বইটা লিখেছেন বলা যেতে পারে। বইটা একাধারে একটি অ্যাকশন থ্রিলার, কিছুটা এনভায়রনমেন্টাল থ্রিলারও বলা যেতে, পরিবেশ নিয়ে কচকচিবিহীন একটা থ্রিলার তিনি আমাদের উপহার দিতে পেরেছেন এখানে, যেটা আমার তো খুবই রেয়ার বলে মনে হয়েছে। এছাড়া এখানে একটা ক্রিচার ফিচার টাইপের একটা ব্যাপারও আছে, মানে যেমন গডজিলা, কিংকং, সেই মাপের না হলেও সেই জাতের অবশ্যই একটা থ্রিলার আমরা এখানে পাচ্ছি। তাছাড়া একটা বড় টুইস্টও কিন্তু এই উপন্যাসে রয়েছে। এই উপন্যাসের গল্প ক্ষমা করবেন আমি একেবারেই বলতে পারছি না, কারণ এখানে গল্পটা যদি আমি একটু রিভিল করে দিই তাহলে কিন্তু এই উপন্যাসের মজা থেকে আপনারা 50% হলেও বঞ্চিত হবেন। তবে এটুকু বলতে পারি যে এটা একটা সিরিজের অন্তর্গত। এই বইটি যদি জনপ্রিয় হয়, মনে হয় জনপ্রিয় অনেকটাই হয়েছে এটি, অনেকেই হাতে নিয়ে দেখছিলেন, বইমেলায় দেখেছিলাম অনেকেই কিনছিলেন। তো এই জনপ্রিয়তার পরে এই প্রোটাগনিস্ট, যে গল্পের প্রোটাগনিস্ট রুদ্র, একে নিয়ে আমার মনে হয় আরও অনেক উপন্যাস ভবিষ্যতে লেখা হতে পারে বা ব্যাক স্টোরি দেখানো যেতে পারে রুদ্রর একটা। তো এই রুদ্র কলম্বিয়ায় গেছে এবং কলম্বিয়ায় গিয়ে সেখানকার কিছু এনভায়রনমেন্টাল ইস্যুস বলতে পারেন, সেখানকার কিছু রাজনৈতিক ইস্যুস বলতে পারেন, সেগুলোর সঙ্গে সে কীভাবে জড়িয়ে পড়ছে এবং শেষে একটি রহস্য, একটি অজানা আতঙ্ক, একটি অজানা প্রাণীর রহস্য সে কীভাবে সমাধান করছে, এই নিয়েই মোটামুটি উপন্যাসটা আবর্তিত হয়েছে। উপন্যাসটা বহুমুখী উপন্যাস, যেটা আমি বললাম, অনেকগুলো জনরা এটা একসঙ্গে ডিল করছে। এবার এই ধরনের উপন্যাসে অনেক সময় অসুবিধে হয়ে যায় যে অনেকগুলো চরিত্র এসে যায়, উপন্যাসের প্রয়োজনেই আসে তারা, কিন্তু সেই চরিত্রগুলোর প্রপার জাস্টিফিকেশন দেওয়া হয় না, বা সেই চরিত্রগুলো মাঝে মধ্যে হারিয়ে যায়, আবার তারা উদয় হয়। সেটা পাঠকদের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। যখন আমরা এই ধরনের আমরা সিনেমাও দেখি, আজকাল ওয়েব সিরিজের খুব চল হয়েছে, তো ওয়েব সিরিজও দেখবেন এই ধরনের যে ওয়েব সিরিজগুলো হয় তাতে এই মুশকিলটা কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকগুলো চরিত্র চলে এসছে, কিছু কিছু চরিত্র কিছু কিছু এপিসোডে পরে
কাইন্ড অফ হারিয়ে যাচ্ছে গল্প থেকে, গল্পের ট্র্যাক থেকে তারা বেরিয়ে যাচ্ছে, আবার তারা কোথা থেকে যেন উদয় হচ্ছে। কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি। প্রথম কথা হচ্ছে উপন্যাসটি লেখক কিন্তু খুব বড় করে লেখেননি। উপন্যাসটি মোটামুটি আপনার 143 পাতা মতন একটা উপন্যাস। তো 143 পাতার মধ্যে অনেকগুলো ইস্যু তিনি ডিল করেছেন, কিন্তু এই 142 পাতা হওয়ার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, যেটা আমি বলবো এই বইয়ের দ্বিতীয় ভালো পয়েন্ট, সেটা হচ্ছে যে সবগুলো চরিত্রকে তিনি টাইট রোপে একটা বেঁধে রেখেছেন, টাইট একটা সুতোয় বেঁধে রেখেছেন, এবং কাউকে এভাবে মানে ট্র্যাজেক্টরি থেকে বেরিয়ে যেতে দেননি। তৃতীয় যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে কলম্বিয়া, এই দেশটির একটা ঐতিহাসিক আভাস দেওয়া, একটা ভৌগোলিক বর্ণনা দেয়া, বা উপন্যাসটি যেভাবে শুরু হয়েছে তা জঙ্গল, অ্যামাজন বেসিনের যে জঙ্গলের বর্ণনা দেয়া, সেগুলো লেখক খুব সুন্দরভাবে এখানে দিয়েছেন। পড়তে পড়তে আপনার ক্লান্তি তো আসবেই না, বরং বেশ একটা ক্লাসিক অ্যাডভেঞ্চার সাহিত্য পড়ছি বলে শুরুর দিকে আপনার মনে হবে। এবং একটা নো ননসেন্স অ্যাপ্রোচ রয়েছে বইটা, যেটা আমার খুব ভালো লেগেছে। যে হঠাৎ করেই হাস্যরসের উদ্রেক ঘটে গেল, হঠাৎ করেই মানে বইটি চন্দ্রা যে বদলাচ্ছে, চন্দ্রাগুলো যে বদলে যাচ্ছে, সেটার মধ্যে একটা মানে স্মুথ ট্রানজিশন ব্যাপারটা নেই, সেটা কিন্তু এখানে একেবারেই ঘটেনি। খুব মানে আশাতীতভাবেই তিনি এক চন্দ্রা থেকে আরেকটা চন্দ্রায় অসাধারণভাবে বিচরণ করেছেন। এটা আমার খুব ভালো লেগেছে এই বইতে। এই বইতে যদি কিছু খারাপ লেগে থাকে, সেটা আমার মনে হয় যে প্রথম দিকে বিল্ড আপ করতে আমার মনে হয় লেখক একটু বেশি সময় নিয়ে নিয়েছেন। বিল্ড আপটা আরেকটু কম সময় নিয়ে করা যেতে পারতো, একটু বেশি সময় সেখানে নিয়ে নিয়েছেন তিনি, যেটা কিছু কিছু পাঠকের, আজকাল তো পাঠকদের ধৈর্য খুব কমে গেছে, সেটা একটা মুশকিল হয়ে গেছে। কিছু কিছু পাঠক যারা খুব অল্পেই ধৈর্য হারান, তাদের ধৈর্যচ্যুতি হয়তো ঘটাতে পারে। দ্বিতীয় যে ফ্যাক্টরটা আছে যে উপন্যাসটি নো ননসেন্স, কিন্তু এক হাজারে সেটাও বলতে হবে যে এটা একটা খারাপ পয়েন্টও হয়ে যেতে পারে, যে উপন্যাসটা একটু বেশি মাত্রাতেই গুরুগম্ভীর কখনো কখনো। এই গুরুগম্ভীর ব্যাপারটি মানে অনেক সময় কি হয় যে টেনশনের পর টেনশন, টেনশনের পর টেনশন, থ্রিলের পর থ্রিল, একটু মানুষ কোথাও একটা ব্রেক চায়, সেটা আছে এখানে, কিন্তু তার পরিমাণ অবশ্যই কম। এখানে কিন্তু সেটা অনায়াসেই তৈরি করা যেতে পারত, যে মানে বিশেষ করে একটি টিনেজ চরিত্রের সঙ্গে রুদ্রর সম্পর্কটার মধ্যে কিছু হালকা মুহূর্ত আনাই যেতে পারত। এছাড়া আমার উপন্যাসটির মধ্যে এমন কিছুই খারাপ বলে মনে হয়নি। উপন্যাসটি একটি অবশ্য পাঠ্য উপন্যাস। যারা নতুন ধরনের কিছু পড়তে পারার পাশে নতুন ধরনের সাহিত্যের ধারা বাংলা সাহিত্যের আঙিনায় খোঁজেন, তাদের জন্য এই বইটি অবশ্য পাঠ্য বলেই আমি মনে করি। তাহলে যদি আপনার আমার রিভিউটি ভালো লাগে, আমি বলবো যে এই বইটি পত্রপাঠের স্টল রয়েছে কলেজ স্ট্রিটে, পুটিনামের উল্টো দিকে যে রাস্তাটা, ওখানে গেলে আপনি পত্রপাঠের স্টলটি দেখতে পাবেন। সেখান থেকে আলফা ব্লু অবশ্যই সংগ্রহ করবেন। আবার বলেছি, বইটির নাম আলফা ব্লু, লেখকের নাম সিদ্ধার্থ পাল। এরপর যে বইটি আমি নিয়েছি, এই বইটিকে আমাকে একটু ধীরে সুস্থে পড়তে হয়েছে, বুঝলেন, কারণ এমন পরিমাণে অ্যাকশান আছে, এমন ব্রেকনেক অ্যাকশন, এমন ব্রেকনেক ভায়োলেন্স আছে বইটাতে, যে আমার মতন একটু শান্তিপ্রিয় পাঠকের মানে একটু আশাতীতভাবে একটু আমি যাকে বলে ভেতর থেকে নড়ে গেছিলাম আর কি। তবে অভিভূতও হয়েছি। কেন অভিভূত হয়েছি আমি ডিটেলে বলছি। বইটির নাম হচ্ছে আর্য স্পর্শা, লেখিকার নাম হচ্ছে ত্রপিতা ঘোষ দস্তিদার। এটি ক্যাফে টেবিল থেকে প্রকাশিত হয়েছে এবং জানুয়ারি মাসে এটি প্রকাশিত হয়েছে। এটা 250 টাকা মুদ্রিত মূল্য। কৃষ্ণেন্দু মণ্ডলের খুব সুন্দর একটা প্রচ্ছদ আছে। প্রচ্ছদটা কিন্তু খুব সেলফ এক্সপ্ল্যানেটরি, কেন এটা আপনি উপন্যাসটি পড়লেই বুঝতে পারবেন। উপন্যাসে কিন্তু এই প্রত্যেকটি জিনিসই আছে, এখানে যে যে জিনিসগুলো মানে প্রচ্ছদে ফিচার করছে আর কি। পেছনে একটা এরকম মুখোশ পরা বা হুডেড একটা আততায়ী বা একটা চরিত্রকে দেখতে পাওয়া যাচ্ছে। বা আর্য স্পর্শা কিন্তু একটা জনরা বেন্ডিং বা একটা মাল্টি জনরা নভেল বলতে পারেন। এর মধ্যে মানে বায়োলজিক্যাল থ্রিলারের একটি উপাদান রয়েছে, মেডিকেল থ্রিলারও বলতে পারি এটাকে আমরা, আবার এটাকে আমরা একটা চমৎকার মনস্তাত্ত্বিক থ্রিলার বলতে পারি, একটা অ্যাকশন থ্রিলারও বলতে পারি।
এতগুলো থ্রিলারের সাবজনরা বা শাখাকে কিন্তু এই উপন্যাসটি কাভার করছে। এবং এই উপন্যাসটির ভালো খারাপ দিকে যদি আসি, তার আগে উপন্যাসটির গল্পটা একটু করেই বলছি আপনাদেরকে, কারণ এটাও গল্প এমনই যে একটুখানি ফাঁস করে দিলেই কিন্তু পরে যখন আপনারা পড়বেন আমাকে একটু গালাগাল দেবেন যে আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম বেশ কিছুটা স্পয়লার দিয়ে দিয়েছে। সেজন্য আমি গল্পটাকে এইটুকুই বলবো গল্পটার বিষয়ে, যে এটি একটি সম্পর্কের গল্প। সব সব জনরাকে সরিয়ে দিয়ে যদি বলি, এটি একটি সম্পর্কের গল্পটা অদ্ভুত রকমের সম্পর্কের গল্প। একটি ডেয়ার ডেভিল মহিলা চরিত্র, যার নাম হয়তোবা মণিমালা, এবং একটি সাইকিয়াট্রিস্ট যিনি একজন সাইকিকও বটে। সাইকিক তাদেরকে বলা যাদের বেশ কিছু অতীন্দ্রিয় ক্ষমতা থাকে। তো সেই সাইকিক পুরুষের নাম আর্য মিত্র। তো আর্য মিত্র এবং মণিমালা, এবং তাদের মধ্যে আরেকটি অ্যাঙ্গেলও আছে, সেটি হচ্ছে শুভময়। মূলত এই তিনজনকে নিয়ে এই উপন্যাসটি, এবং এই উপন্যাসটির সম্বন্ধে অনেক কিছু জিনিস এসেছে, অনেকগুলো ইস্যু এসেছে, এবং সেটি হচ্ছে এর প্রথম ভালো পয়েন্ট। এই যে ইস্যুগুলো এসেছে বা এই যে বিষয়গুলো এই উপন্যাসে এসেছে, এগুলো কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে তো ইউনিক বলবই আমি। বিশেষ করে একটা এয়ারলাইনের ষড়যন্ত্র, বিশেষ করে এই উপন্যাসে যে নতুন জিনিসগুলো এসছে সেটা হচ্ছে একটি এয়ারলাইন্স কনস্পিরেসি, একটি ষড়যন্ত্র এয়ারলাইন কোম্পানির, এবং বায়োমেটেরিয়াল কি জিনিস সেটি অবশ্য আপনার এই উপন্যাসে বিস্তারিতভাবেই পড়তে পারবেন। এইটুকু বলতে পারি যে বায়োমেটেরিয়াল হচ্ছে আজকাল আমাদের বেশ কিছু অর্গ্যানিক ট্রান্সপ্ল্যান্ট হয়, অনেক রকমের সার্জারি হয়, নতুন নতুন সার্জারি হচ্ছে, সেখানে কিছু জিনিস আমাদের শরীরের ভেতরে ইনস্টল করতে হয়। সেগুলো মানে শরীরের ফিজিওলজির সঙ্গে খাপ খাইয়েই বানানো হয় বিশেষ কিছু মেটেরিয়াল দিয়ে। সেই মেটেরিয়ালগুলোকেই বলা হয় বায়োমেটেরিয়াল। যতটুকু আমি গোধা বাংলায় বুঝতে পারলাম এটা পরে এটাই মনে হয়েছে, এবং ইন্টারনেটে মোটামুটি এরকমই একটা কিছু বলা আছে। তো সেই বায়োমেটেরিয়াল এখানে বিস্তারে আলোচনা করা হয়েছে। এছাড়া সাইকিক, এবং এটি মানুষের মধ্যে যদি সাইকিক ক্ষমতা থাকে, তার বায়োফিজিক্যাল কারণগুলো কী বা তার বায়োফিজিক্যাল ম্যানিফেস্টেশনগুলো কী, সেগুলো অবধি এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। এই উপন্যাসে আরেকটা জিনিস হচ্ছে, এই উপন্যাসের কয়েকটা চরিত্রায়ন এক কথায় অসাধারণ। এই চরিত্রগুলোকে আপনারা বইটা পড়ার বহুদিন পরেও কিন্তু মনে রেখে দেবেন। যেমন আর্যমিত্র চরিত্রটা তো বটেই, এরকম একটি ডাইনামিক চরিত্র এর আগে বাংলা সাহিত্যে খুবই কম এসেছে, বাংলা জনার সাহিত্যে বলবো বিশেষ করে। এবং জনার সাহিত্যে কী হয়, ঘটনার ঘটার উপরে এতটা বেশি জোর দেওয়া থাকে যে চরিত্রায়নগুলো অনেক সময় তার একটা আর্ক যেটা হয়, সেটা যে ডেভেলপমেন্টগুলো হয়, সেটা কোথাও না কোথাও একটু খামতি থেকে যায়, কোথাও না কোথাও একটু খুঁত থেকে যায়। কিন্তু এখানে চরিত্রায়নগুলো স্বয়ং সম্পূর্ণ এবং খুব সুন্দর। আর্যমিত্র কথা তো বললামই, মণিমালার চরিত্রটা তো অসাধারণ একটি চরিত্র। অনেক মহিলারা, অনেক মেয়েরা এই চরিত্রটি থেকে বলতে পারি একটি ইন্সপিরেশন পাবে, অনেকেই অভিভূতও হবে, এবং অনেক পুরুষ মানুষ একটু ইন্টিমিডেটও হতে পারে, একটু ভয়ও পেতে পারেন আর কি। এছাড়া শুভময়ের চরিত্রটাও দুর্দান্ত একটি চরিত্র। আমি তো ভাবছিলাম যে আমাদের বাংলায়, হিন্দিতে এই চরিত্রটি কে করতে পারতো, মানে যদি এটা সিনেমা হয় বা ওয়েব সিরিজে করেন, কে চরিত্রটি করতে পারবে। তো সেটা আমি ভাবছিলাম, এমনই একটা ডাইনামিক, এমন একটা অ্যাকশানে ভরপুর এই চরিত্রটি। এছাড়া আরও অনেক চরিত্র আছে, রেড্ডি বলে একটি চরিত্র আছে, মানে স্বস্তিক লাহিড়ী বলে একটি চরিত্র আছে, এছাড়া আরও বেশ কিছু চরিত্র আছে। সেই চরিত্রগুলো প্রত্যেকটি কিন্তু খুব সুন্দরভাবে চরিত্রগুলিকে লেখিকা গড়েছেন, এবং লেখিকার চরিত্রগুলির মধ্যে একটি ফ্লো রেখেছেন, একটি আর্ক রেখেছেন, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। এছাড়া এখানে বেশ একটা ডার্ক সেন্স অফ হিউমার রয়েছে, পুরো উপন্যাস জুড়েই বলতে পারি। এই ডার্ক সেন্স অফ হিউমারটা আমার খুব ভালো লেগেছে। মাঝে মাঝে লেখিকা পাঠক থেকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে এরপর কি হতে পারে বলুন তো, এটা কি হচ্ছে বলুন তো, এরকম করে বারবার বলেছেন। এবং বিশেষ করে মণিমালা এবং আর্যর মধ্যে যে সম্পর্কটা দেখানো হয়েছে, তার মধ্যে মানে প্রচুর পরিমাণে হিউমার রয়েছে, ডার্ক হিউমার রয়েছে, প্রচুর সার্কাজম রয়েছে, মানে এক কথায় দারুণ একটি ব্যাপার আর কি। দারুণ একটি ফিচার যুক্ত হয়েছে এই
উপন্যাসে আমি বলতে পারি। উপন্যাসে আরেকটা যেটা আমার দারুণ লেগেছে সেটা হচ্ছে সেটা অবশ্য বেশ কিছু উপন্যাসে আমি দেখতে পাচ্ছি ইদানিং, সেটা হচ্ছে অ্যাকশন দৃশ্যগুলোর বর্ণনা। এক কথায় দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত, এবং অ্যাকশন দৃশ্যগুলো মানে গল্পের প্রয়োজনেই এসেছে, উপন্যাসের প্রয়োজনেই এসেছে, এবং বর্ণনার যে কায়দাটা সেটাও খুব অন্যরকম। গড়পড়তা বাংলা উপন্যাসের থেকে অনেকটাই আলাদা। কিছুটা বিদ্যুৎলতা বটব্যালের সঙ্গে একটু মিল খুঁজে পেয়েছি, এছাড়া আর কোনো উপন্যাস বিশ্বাস করুন আমার মাথায় আসছে না। এই উপন্যাসে আরেকটা জিনিস যেটা খুব লক্ষণীয় সেটা হচ্ছে আপনি ভাবছেন হয়তো সব কিছু শেষ হয়ে গেল, মানে আস্তে আস্তে জিনিসটা গুটিয়ে ফেলা হচ্ছে, হঠাৎ করে একটা রেড হেরিং চলে আসছে, মানে রেড হেরিং মানে এমন একটা টুইস্ট চলে আসছে বা এমন একটা জায়গায় আবার উপন্যাসটি চলে যাচ্ছে যেখান থেকে আবার নতুন ঘটনার ঘনঘটা হওয়ার একটা বা নতুন চমক আসার একটা জায়গা তৈরি হয়ে যায়। এটা আমার খুব ভালো লেগেছে। শেষ পর্যন্ত মনে হয় যে আচ্ছা শেষ হয়ে গেল কি, আরও কিছু হয়তো বাকি রয়ে গেল। বোঝা যাচ্ছে যে লেখিকা এটা নিয়ে একটি সিরিজ বানানোর পরিকল্পনা করেছেন, এবং আমি তো স্বাগত জানাবো এই সিরিজটাকে। তবে উপন্যাসে কি খামতি কিছুই নেই? খামতি অবশ্যই আছে। উপন্যাসে যেটা আমি বললাম প্রথমে, যে কিছু কিছু জায়গায় উপন্যাসটি অত্যন্ত পরিমাণে ডার্ক। আমি অনুরোধ করব যারা খুব ডার্ক জিনিস বা খুব ভয়াবহ হিংসায় ভরা প্রেজেন্টেশন পড়তে পছন্দ করেন না, তারা এই উপন্যাসটি পড়া থেকে বিরত থাকবেন প্লিজ, কারণ তাদের উপন্যাসটি কিন্তু ভালো নাও লাগতে পারে। তো সেই জিনিসটা যেটা বললাম যে অনেকের জন্য এটা টু হার্ড টু ডাইজেস্ট হয়ে যায় আর কি, হজম করা, বাত কুছ হজম নেই হুই বলা হয় না, সেরকম হজম করা একটু কঠিন, একটু দুষ্কর হয়ে যেতে পারে। এই উপন্যাসে আরেকটা জিনিস আমার মনে হয়েছে যেখানে লেখিকা হয়তো আরেকটু ভালো করতে পারতেন জিনিসটাকে, সেটা হচ্ছে যে যেমন আমি বললাম যে বেশিরভাগ চরিত্রায়ন খুব ভালো কার্ভ আছে, আর্ক আছে চরিত্রগুলোর মধ্যে, ডেভেলপমেন্ট খুব ভালো। সেরকম একটি দুটি চরিত্র আছে যে চরিত্রগুলো আরেকটু বেশি বিস্তার পেলে হয়তো ভালো লাগতো। যেমন বিশুদা বলে একটি চরিত্র আছে, অবশ্য হতেই পারে যে এদের ব্যাক স্টোরি হয়তো লেখিকা পরে উপন্যাসের জন্য জমিয়ে রেখেছেন, বা জাস্ট তার আভাসটুকু এই উপন্যাসে দিয়ে রাখলেন, এটা হতেই পারে। তাহলে তো ঠিকই আছে, আর না হলে বলবো যে এই চরিত্রগুলো একটা আরেকটু পরিধি পেতেই পারতো এই উপন্যাসে। আর এছাড়া উপন্যাসে আরেকটি জিনিস আমার মনে হয়েছে যে এখানে মুসাফির এয়ারলাইন্স বলে এয়ারলাইন্সের যে কনস্পিরেসিটি আছে, এই কনস্পিরেসিটাকে একটু প্রথম থেকে বেশ বড় করে তুলে ধরা হয়েছিল, পরে আরেকটি টুইস্ট আছে গল্পে, তার আড়ালে যেন এটি একটু সময়ের জন্য চলে যায়। তো সেটা মানে সেটাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়েছে। সেটা সমান গুরুত্ব মনে হয় পায়নি কোথাও কোথাও। এছাড়া এই উপন্যাসের মধ্যে আমার কোনো কিছুই খারাপ লাগেনি। দারুণ দ্রুতগতির একটি উপন্যাস। বেশ কিছু বছর আগে হিটে নাই বলে একটি উপন্যাস পড়েছিলাম, তার সঙ্গে তুলনা করছি না, কিন্তু তার লিগে এটাকে আমি রাখতে চাইছি। দারুণ গতিময় একটি উপন্যাস, এবং যেটা বললাম যে ডার্ক হিউমারে ভর্তি, অ্যাকশানে ভর্তি, সব মিলিয়ে একটি দুর্দান্ত রোমাঞ্চকর একটি উপন্যাস। খুব মন দিয়ে পড়তে হবে, কিন্তু পাঠকদের প্রচুর অ্যাটেনশন দাবি করে এই উপন্যাসটি, মাল্টি লেয়ার্ড উপন্যাসটি। কাজেই আপনারা যদি ধরনের মাল্টি লেয়ার্ড উপন্যাস পড়ার আপনাদের অভ্যেস থাকে বা আপনারা পড়তে ভালোবাসেন, তাহলে দেরি না করে কিনে ফেলুন। যারা একটু রোম্যান্স করছেন, একটু অন্যরকমের রোম্যান্স করছেন, তারাও কিন্তু ঠকবেন না। কেন বলছি, বইটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল দুটো অন্য রকমের বই নিয়ে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি, টাটা।